আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। ডক্টর শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে বাংলাদেশে তার জামিন নিয়ে বাংলাদেশে এখন খুব হইচই চলছে যে হঠাৎ করে আওয়ামী লীগের স্পিকারকে এত লোক থাকতে তাকে কেন হঠাৎ জামিন দেওয়া হলো। তাহলে কি একটা বিকল্প আওয়ামী লীগ গঠন ফটনের চেষ্টা হচ্ছে? এই নিয়ে প্রচুর লেখালেখি এবং কথাবার্তাও চলছে। একটু আপনাদের পূর্বের কথা মনে করিয়ে দিই। খলিলুর রহমান যখন আমাদের ভারতবর্ষে এসেছিলেন এবং জয়শঙ্করের সঙ্গে যখন দেখা হয়েছিল, তারপরে আমি একটা কপি করেছিলাম ভিডিও, তাই টাইটেল করেছিলাম চাপের রাজনীতি খেলতে গিয়ে। কি একটা লিখেছেন, চাপের রাজনীতি খেলতে খালি হাতে ফিরতে হলো খলিলুর রহমানকে। জয়শঙ্করজি আমার ভিডিওর সঙ্গে আপনারা মিলিয়ে দেখবেন, আমি আজকে যা বলছি সেদিনকে যা বলেছিলাম সেটা মিল আছে কিনা। জয়শঙ্করজি কথাটা শুরুই করেছিলেন এটা দিয়ে যে আওয়ামী লীগের স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে অ্যারেস্ট করে আপনারা পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন আওয়ামী লীগ সম্পর্কে তারেক রহমানের মন্ত্রিসভার এর মনোভাবটা কি। সেখানে আপনাদের আমরা বিশ্বাস করব কি করে? শেখ হাসিনার কথা তো ছেড়েই দিন। এখন তিনি দেশে ফিরে নানান ভুলভাল কথা বলছেন। উনি বলছেন যে আমি প্রথমে বলেছি যে গঙ্গা চুক্তি যদি রূপায়ণ না হয় তাহলে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা যাবে না। এটা উনি অফিসিয়ালি বলেছেন। আরো অনেক কথা বলেছেন। এবার দর্শক আপনারা বিচার করুন যে এখন বাংলাদেশের যা অবস্থা, সেখানে বাংলাদেশ কি ভারতবর্ষকে শর্ত দেওয়ার জায়গায় রয়েছে? আদৌ রয়েছে? যেখানে বাংলাদেশ পুরো ভারতের ওপর ডিপেন্ড করছে, সেখানে বাংলাদেশ ভারতকে শর্ত দেবে, এটা আপনারা বিশ্বাস করেন? যদি বিশ্বাস করেন তাহলে সে কথা অন্য, আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকুন, কারণ ভবিষ্যৎ বলে দেবে আপনাদের বিশ্বাসের মূল্য কতটা ছিল। অর্থাৎ জয়শঙ্করের সঙ্গে যে মিটিংটা হয়, আমি যা যা বলেছিলাম সেইগুলোই কিন্তু হয়েছে। আমি খবর পেয়েছিলাম আমাদের বিদেশ মন্ত্রক থেকে, আপনাদের খলিলুর রহমান এখন দেশে ফিরে পিঠ বাঁচানোর জন্য নানান রকম এলোমেলো কথা বলে যাচ্ছেন। কোনো সদর্থক মন্তব্য বা উত্তর তার কাছ থেকে কিন্তু ভারতবর্ষ ভিজিট সম্পর্কে পাওয়া যায়নি। এরপরে শুনছি তিনি আবার বেজিং যাবেন। এই মুহূর্তে বেজিং এর যে অবস্থা, ওখানে গিয়ে কতটা কি করতে পারবেন সে ব্যাপারেও আমার সন্দেহ রয়েছে, কিন্তু সেটা আমার আলাপের বাইরে। খলিলুর রহমান নিজেকে উত্তরদায়িত্ব করার জন্য, সামলানোর জন্য, নিজের পজিশন সামলানোর জন্য এখন ভুলভাল বকে যাচ্ছেন। এখন ভারতের প্রেশার ট্যাকটিক যেটা উনি খাটাতে চেয়েছিলেন, সেই প্রেশার ট্যাকটিকের কথাই কিন্তু উনি বলে যাচ্ছেন, যেটা আমি বলেছিলাম যে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে, চাপের রাজনীতি করতে গিয়ে, কূটনীতি করতে গিয়ে তিনি ডুবেছেন। এখন আপনাদের যে প্রধানমন্ত্রী তারেক রহমান নানান রকম চুক্তি সই করে তো ভারতের সঙ্গে তিনি তো গদিতে বসেছেন, বসে তিনি চোখ উল্টে দিয়েছেন। উনি এখন তার ব্যক্তিগত যে এজেন্ডাগুলো ছিল না,
তার উপরে যে অত্যাচার হয়েছিল যারা করেছিল তাদেরকে অ্যারেস্ট ফ্যারেস্ট করার ব্যাপারে আগে সেটাও, আর ব্যাপারটাও খুব একটা মানে আমি যে ফেলে দেওয়ার মতো বলছি তা নয়, কিন্তু পুরোটাই তো দেখতে হবে। তার বিরুদ্ধে যদি অনৈতিকভাবে কিছু করা হয়ে থাকে, তিনি যদি ব্যবস্থা নেন, তাহলে পরে সেটা ঠিক আছে। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও দেশটাও তো দেখতে হবে, দেশের স্থিতিশীলতা যাতে বজায় থাকে। আজকে এই অবস্থা আপনারা কতটুকু জানেন আমি জানি না, আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে যে গতকালের বৈঠকের পর ট্রাম্প খেপে গিয়ে বলেছে আমি হরমুজ ব্লক করে দেবো। তার যত রণতরী আছে, দুটো তো রণতরী ওপারে চলে গেছিল, ওই যখন আলোচনা হচ্ছিল সেই সময়তে দুটো রণতরী পাস করিয়ে দিয়েছিল, দুটো ওমান উপসাগরে রয়ে গেছে, তাহলে ওমান উপসাগর বন্ধ করে দিল, আর এদিকে বাকিটুকু বন্ধ করে দেওয়ার উপক্রম হচ্ছে, অথবা ওমান উপসাগরটাই পুরো বন্ধ করে দিল। এইবারে তো বন্দরগুলো থেকে তেল আসবে কি করে? সবাই তো বন্দরে তেলের জন্য যায়, বিশেষ করে হাইফা, সেটা যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে কি করে হবে? সম্ভবত হাইফা, ভুল হলে আমায় শুধরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ আমি তো কোনো কিছু দেখে বলি না, আমি যা মনে থাকে তাই নিয়ে আমি বলি। তো সেগুলো দিয়ে কিন্তু তার চিন্তা নেই। ভারত কিন্তু যদি তেলের সংকটের জন্য যদি ভারত ভোগে এবং যদি ইরান থেকে তেল আনা বন্ধ হয়ে যায়, একমাত্র রাশিয়ার ওপরে এবং কিউবার ওপরে, ভেনেজুয়েলা থেকে তেল উনি আনবেন না মোদিজি, কারণ সেটা আমেরিকার হাতে রয়েছে, উনি আনবেন না। ফলে কিউবার ওপরে এবং আর কয়েকটা দেশের ওপর, আরবগুলো তো 12টা বেজে গেছে, সেটা আপনারা জানেন। ফলে ভারত তার নিজস্ব যদি প্রয়োজন মানে জুগিয়ে যদি তেল না বাঁচে তাহলে দেবে কি করে? উনি কিন্তু এইগুলো নিয়ে তারেক রহমান ভাবছেন না। এই যে যত ইউনূসের আমলে দুর্নীতি হয়েছে, এত শিশু মৃত্যু হচ্ছে, আমি ভিডিও করেছিলাম যে একটা বাক্য শাসক দলের পক্ষ থেকে, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটা বাক্য খরচ করা হয়নি। তিনি সিনেমা থিয়েটার দেখে বেড়াচ্ছেন, তা তিনি বেড়ান, তার ইচ্ছা, পরিবার নিয়ে আনন্দ করছেন, দেশ যায় গোল্লায়, উনি নিজের মতো আছেন। ওই জনতার আদালত বলে একটা ফেসবুক চ্যানেল, তারা এখানে লিখেছে আলহামদুলিল্লাহ, হাম ও অন্যান্য রোগে শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্তপূর্বক সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ডক্টর নূরজাহান বেগম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে দুদকে আবেদন করা হয়েছে। এইটা হচ্ছে জনতার আদালত, তার লেখা। এখন আমি যে বলেছিলাম না 128 কোটি টাকা ঘুষ নিয়েছিলেন, সেগুলো ধীরে ধীরে প্রমাণিত হবে। আমি তো আগে বলে দিই, তো পরে প্রমাণিত হবে 128 কোটি টাকা তিনি কোন জায়গা থেকে দুর্নীতি করেছিলেন, মানে কোন কোম্পানিকে টাকা খেয়ে, বাংলাদেশের কোন কোম্পানিকে তিনি ওই হামের টিকা সাপ্লাই করার জন্য তিনি দিয়েছিলেন, অর্ডারটা দিয়েছিলেন। যথাসময় সে টিকা দিতে পারেনি। আমি এও বলেছিলাম যদি আপনারা যদি এটাকে মিথ্যে খবর প্রমাণ করতে পারেন, আমার বিরুদ্ধে মামলা করবেন, অথবা আমার বিরুদ্ধে বাংলাদেশের ভারতের হাই কমিশনে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ করতে পারেন, অথবা ইন্ডিয়া গভর্নমেন্টকে আপনারা জানাতে পারেন। আমার হাতে তথ্য প্রমাণ আছে।
এবং পরবর্তীকালে বেশি ব্যবহার করলে সে কোন কোম্পানি, সেই কোম্পানির নামও আমি বলে দেবো, সেটাও বলেছিলাম। এগুলোর দিকে তার নজর নেই। আওয়ামী লীগের ফেরার ব্যাপারে তিনি যে কাটামুন্ডু তখন মেরে এনেছিলেন, কাটামুন্ডু কিন্তু এখন আর মানে হাড়ও নাড়ে না, ফিরেও দেখে না, মুন্ডু পুরো ঘুরে গেছে। ও ভালো কথা। তবে যে কথাগুলো উঠছে যে শিরীন শারমিনকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করা হবে, সেটা সম্ভব নয়। কারণ শিরীন শারমিন রাজি হবেন না। তিনি আপামর একজন আওয়ামী লীগ প্রেমী এবং শুরু থেকে তিনি দলের সঙ্গেই যুক্ত, এবং আমি এটা খোঁজ খবর নিয়েই আপনাদের বলছি, তিনি কোনো দিন এই প্রস্তাব মানবেন না। ফলে তারেক রহমানরা যতই চেষ্টা করুন না কেন, আমি বলেছি কিছুই করতে পারবেন না। শুধু শুধু আপনাদের সময় নষ্ট হচ্ছে, আর ভারতের সঙ্গে প্রেশার ট্যাকটিক করতে গিয়ে আপনি আপনার দেশকে বিপদে ফেলছেন। এই মুহূর্তে ভারতবর্ষ ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই, এটা আমি আগেও বলেছি, এখনো বলছি। আপনারা যতই গালাগাল করুন, এটাই হচ্ছে ধ্রুব সত্য। সূর্য যেমন ওঠে অস্ত যায়, সেটা যেমন সত্য, এটাও সত্য। আপনাদের বলেছিলাম না, ভিসা এখন ট্রাভেল ভিসা দেওয়া হবে না, দেওয়া হচ্ছে না। আমাদেরকে বলে, আমাদের হাই কমিশনার বলেছিলেন। আমি সেটাই কন্ট্রাডিক্ট করে বলেছিলাম যে উনি বললেন কি করে, কারণ আমি জানি তো দেওয়া হবে না। আর এই মুহূর্তে কখনো দেওয়া হয় যেখানে এখানে এখনো নির্বাচন চলছে আর ধরপাকড় চলছে, এখন ট্রাভেল ভিসা দেওয়া হয়? সেটাই পরিষ্কার হয়ে গেল। অর্থাৎ ভারতের পক্ষ থেকে উনি খালি হাতেই ফিরেছেন, ফিরে এখন পিঠ বাঁচানোর জন্য এখন খলিলুর রহমান নানান কথাবার্তা বলে যাচ্ছেন। আপনারা মোটেই বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের ব্যাপারে ভারতবর্ষ তার অবস্থানে স্টিক করে রয়েছে, এবং আওয়ামী লীগকে না ফেরালে তারেক রহমানের গদি থাকবে না, এবং সেটা খুব তাড়াতাড়ি যা হবার হবে, আমি দিনক্ষণ বলতে পারবো না। আর শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই সম্ভবত ফিরছেন। আবার আমি বলে দিচ্ছি, আমায় গালাগালি করুন আর যাই করুন না কেন, আমি ভারতবর্ষের কথা বলি, আপনাদের কথা বলি। আর দুর্মুখরা যা বলার তা বলে যান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সম্প্রতি ভারত সফর করে এসেছেন। আমাদের সরকারের জন্য এবং আমাদের দেশের জন্য ভারতের এই সফরটি নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত হলো যে আমাদের অর্থনীতির ভঙ্গুর অবস্থা, যে অর্থনীতির আমদানি বাণিজ্যের অলমোস্ট 46% ভারতের সাথে সম্পৃক্ত। আমরা এশিয়ান ক্লিয়ারিং হাউজের মাধ্যমে প্রতি 3 মাস অন্তর অন্তর যে ব্যয় নির্বাহ করি, এটা আমাদের জন্য একটা বিরাট পাওনা। অর্থাৎ আমরা আমদানি করছি, তার 90 দিন পরে এশিয়ান ক্লিয়ারিং হাউজের মাধ্যমে ভারতকে আমরা আমদানির মূল্য পরিশোধ করছি। অথচ এই অন্য যে কোনো দেশের সঙ্গে যদি আমাদের লেনদেন হয়, ইমিডিয়েটলি এলসি এর সাইট, মানে দেখার সঙ্গে সঙ্গে, অর্থাৎ এই পণ্য শিপমেন্ট করার সঙ্গে সঙ্গেই তাদেরকে টাকাটা দিয়ে দিতে হচ্ছে। কোনো কারণে যদি দেরি হয়, তাহলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট এলসি ওপেনিং যারা ব্যাংক আছে তাদেরকে সুদ গুনতে হয়। তো শেখ হাসিনার পতনের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের যে অর্থনৈতিক সম্পর্ক, আমদানি বাণিজ্য, এমনকি ভারতের সঙ্গে বাংলাদেশের যে সীমিত আকারে রপ্তানি বাণিজ্য শুরু হয়েছিল, এবং ভারতের বড় বড় বন্দর, সমুদ্র বন্দর, নদী বন্দর, স্থলবন্দর এবং বিমানবন্দর, এইগুলোকে আমরা ট্রানজিট হিসেবে ব্যবহার করে বছরে হাজার হাজার কোটি টাকা সাশ্রয় করছিলাম। তারপর আবার
যে সকল কাট আপ টাইম, যেমন ধরুন আমাদের গার্মেন্টসের একটি পণ্য আমরা এক্সপোর্ট করব আমেরিকাতে এয়ারে অথবা সিতে। তো সেক্ষেত্রে আমাদের ব্যবসায়ীরা করতো কি, আমাদের যেমন বাংলাদেশ থেকে যদি ধরুন সিঙ্গাপুরে পাঠাই, কলম্বোরে পাঠাই বা দুবাইতে পাঠাই ট্রানজিট পোর্ট হিসেবে, তো সেখান থেকে আবার আমেরিকা বা ইউরোপের যে কানেক্টিভিটি আছে সিতে এয়ারে, তার চাইতে আমরা যদি ভারতের বন্দরগুলো ব্যবহার করি, বেশ কয়েকটি বন্দর, সেখানে দেখা গেল ব্যবসায়ীরা কানেক্টিভিটি ভালো পায়, রেট কম পায় এবং ট্রানজিট টাইমও তুলনামূলকভাবে কম হয়। এই চুক্তিগুলো শেখ হাসিনার জমানাতে হয়েছিল, যার ফলে আমাদের আমদানি বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য রীতিমতো ভারতীয় বন্দরগুলো ব্যবহার করে আমরা নিদারুণ লাভবান হচ্ছিলাম, যেটা ইউনূস সরকারের আমলে বন্ধ হয়ে যায়। এই জিনিসগুলো আমাদের ফেরত পাওয়ার জন্য দরকার। দ্বিতীয়ত হলো ভারতের সঙ্গে আমাদের যে পানি চুক্তি আছে, যেটি চলমান, গঙ্গা চুক্তি, পদ্মা নদীর হিস্যা এবং পানি বন্টন, এটা খুব দ্রুত নিষ্পত্তি করতে হবে। এর কারণ হলো যত কিউসেক পরিমাণ পানি আমরা পাচ্ছিলাম শেখ হাসিনার জমানাতে, সেটা অন্তত যদি বহাল না থাকে বর্তমান সরকারের জন্য গলার কাটা হয়ে দেখা দেবে। ভারতের সঙ্গে আমাদের যে জ্বালানি চুক্তি ছিল, যে অনুযায়ী এই সরকার মাত্র 1.5 মাসের মাথায় তিনবার, একবার আসলো 5,000 মেট্রিক টন, তারপরে বোধহয় 9,000 মেট্রিক টন, আবার আসলো 7,000 মেট্রিক টন ডিজেল পাইপলাইনের মাধ্যমে। এটা বাড়াতে হবে এই ক্রাইসিস মোকাবেলা করার জন্য। ভারত যদি এটা বন্ধ করে দেয় ইউনূস জমানার মতো, এবং যদি বন্ধ করে দিত, এই সময়টাতে আমরা যে তাদের কাছ থেকে যে পরিমাণ সাপোর্ট পেলাম এই গত 1.5 মাসে, এটা যদি না হতো, বর্তমান সরকার যে ডিজেল পরিস্থিতি মোকাবেলা করছে সেটি আরও মারাত্মক আকার ধারণ করত। এর বাইরে শেখ হাসিনার বিচার, শেখ হাসিনার প্রত্যার্পণ, আওয়ামী লীগের রাজনীতি করা না করা, এই বিষয়গুলো নিয়ে যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে, ভারতের যে কতগুলো দাবি দেওয়া রয়েছে, ভারতের যে কতগুলো এক্সপেকটেশন রয়েছে, সেই জায়গাগুলোতে সরকারকে টাচ করতে হবে। সরকার যদি ভারতকে রাজি খুশি করে আওয়ামী লীগকে ব্যান করতে পারে, বা আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে এটা যদি সরকার কন্টিনিউ করতে পারে, ওয়েল অ্যান্ড গুড। আদারওয়াইজ এখানে ভারতের সঙ্গে তাদের একটা নেগোসিয়েশন আসতে হবে, অথবা সেই ইউনূস জমানার মতো ভারতকে অ্যাভয়েড করে ভারতের চোখে চোখ রেখে কথা বলে এগুতে হবে। এর বাইরে বর্তমান সরকারের উপরে ভারতের নেক নজর, সমর্থন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটার উপরে সরকারের স্থায়িত্ব, সরকারের টিকে থাকা অথবা সরকারের কার্যক্রমে ভালো করা, এর সব কিছু নির্ভর করে। এরকম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সেখানে গিয়েছিলেন। যাওয়ার সময় আমাদের একরাশ আশা ছিল, কিন্তু তিনি সেখান থেকে যেভাবে ফিরে এসেছেন, ফিরে আসার পর যেভাবে এলোমেলো কথাবার্তা বলছেন, তাতে আমরা স্পষ্টতই হতাশ। তিনি বলেছেন, এটা অনেকটা ডোনাল্ড ট্রাম্পের মতো, তিনি বলেছেন যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্ক যদি ভারতকে এগিয়ে নিতে হয়, তাহলে অবশ্যই গঙ্গার পানি চুক্তি দ্বারা এটা শুরু করতে হবে। তো এখানে মূল ব্যাপার হলো যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গিয়ে আমরা ভারতকে প্রিকন্ডিশন দিচ্ছি। বোঝার চেষ্টা করুন, এটা কোনো অবস্থাতেই আলোচনার কোনো ফলপ্রসূ দিক নয়। অন্যদিকে খলিলুর রহমান সাহেব সেখানে গেলেন, কথাবার্তা বলেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই ধরনের চমকপ্রদ কোনো কথা আমরা শুনিনি, বরং যেটি শুনছিলাম যে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আমাদের যে প্রধানমন্ত্রী তিনি ভারত সফরে যাবেন, ভারত সেটা আহ্বান জানিয়েছেন। এবং বাংলাদেশের পত্রপত্রিকা বলার চেষ্টা করছিল যে তারেক রহমান সাহেবের যে প্রথম বিদেশ সফর এটা ভারতের মাধ্যমে হবে। কিন্তু পরবর্তীতে আবার দেখা গেল যে এই খবরটি ভুয়া খবর, এটি ঠিক নয়, এভাবে সরকারের পক্ষ থেকে জানানো হলো। ফলে কি হলো যে ভারত যে ভ্রমণ বা ভারতের যে পররাষ্ট্র নীতি কিংবা আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী ভারত সফর, এগুলোর আলটিমেটলি যে ফলপ্রসূ যে বিষয় সেটি হবে মিস্টার নরেন্দ্র মোদী, তিনি বাংলাদেশে আসবেন,
দ্বিপাক্ষিক বৈঠক হবে অথবা জনাব তারেক রহমান তিনি দিল্লি যাবেন, কিন্তু এর কোনোটি হলো না এখনো পর্যন্ত। পররাষ্ট্রমন্ত্রী ভারত থেকে সফর করে এসে তিনি আবার বেইজিং সফরে যাবেন। এই মুহূর্তে বেইজিং খুব ব্যস্ত, ভীষণ রকম ব্যস্ত। বিশেষ করে ইরান এবং আমেরিকার যুদ্ধ নিয়ে তারা ব্যস্ত। তাদের দেশে ফুয়েল ক্রাইসিস এখন তুঙ্গে। যে কোনো কারণে এখন বেইজিংয়ের যে মেজাজ 99 ডিগ্রি হয়ে আছে। এর বাইরে আমেরিকা ইরানকে টার্গেট করে যে তাদের যে যুদ্ধ পরিকল্পনা, সেই যুদ্ধ পরিকল্পনা তারা স্পষ্টতই চীনকে এবার টার্গেট করেছে। এর কারণ হলো যে আমেরিকা মনে করছে ইরানের যে সফলতা, সেই সফলতার পিছনে চীনের অস্ত্র, চীনের গোয়েন্দা তৎপরতা এবং চীনের যে যাকে বলা হয় ডিজিটাল প্রযুক্তি বা ড্রোন প্রযুক্তি, এটি যে কোনোভাবে হোক ইরানের কাছে নিয়মিত সরবরাহ করা হতো, যার ফলে যুদ্ধের ময়দানে ইরান অসম্ভব ভালো করেছে এবং আমেরিকাকে তছনছ করে ছেড়ে দিয়েছে। এখন যে অবস্থা দাঁড়িয়েছে তাতে করে চীন খুব দ্রুত তাইওয়ানের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইরানের এই যুদ্ধের একটা ইতিবাচক ফলাফল এবং তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ইউক্রেন যে যুদ্ধ, সেই যুদ্ধের একটা ইতিবাচক ফলাফল একটু যাকে বলা হয় চীনের দিকে আসা মাত্রই চীন সেই তাইওয়ানের দিকে হাত বাড়াবে। আর সেই অবস্থাতে যখন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় রাত দিন ব্যস্ত আমেরিকা, ইরান, ইউক্রেন নিয়ে, সেখানে বাংলাদেশের যে বিষয়টি, সেই বিষয়টি তাদের কাছে কতটা গুরুত্ব পাবে আই ডোন্ট নো। অথচ যদি এই সময়টিতে চীনে যাওয়া হয়, চীন মূলত আমাদেরকে এই মুহূর্তে অর্থনৈতিক সাহায্য ছাড়া আসলে তেমন কিছুই করতে পারবে না। কিন্তু আমার জানা মতে চীন সাধারণত বাংলাদেশের এই যে ক্রাইসিস মোমেন্ট, এই ক্রাইসিস মোমেন্টে তারা কোনো বিনিয়োগ করবে না। যেভাবে শেখ হাসিনার শেষ জমানাতে তিনি যখন সর্বশেষ চীন ভ্রমণ করেছিলেন, তখন চীন কার্যত কোনো টাকা দেয়নি, বরং তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছে এবং ওখান থেকে শেখ হাসিনার পতন শুরু হয়েছে। দ্বিতীয়ত ডক্টর মোহাম্মদ ইউনূসও গিয়েছিলেন। প্রথমে বলা হয়েছিল যে সেখান থেকে তিনি প্রচুর টাকা পাবেন, $40 বিলিয়ন পাবেন। পরবর্তীতে দেখা গেল 40 পয়সাও চীন ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়নি। আবার এই মুহূর্তে যেটা আছে, ডক্টর খলিলুর রহমান যদি চীন যান এবং সেখান থেকে খালি হাতে ফিরে আসেন, তাহলে ভারত থেকে তার যে সফর, সেই সফরটা 100% নেতিবাচক হয়ে পড়বে। ফলে সরকার হঠাৎ করে এই যে ভারত সফরে গেল, সফরের পরে আবার এসে আমাদের যে পররাষ্ট্রমন্ত্রী, তিনি একেবারে চুপচাপ হয়ে গেলেন। তার সঙ্গে সঙ্গে তিনি সেই ভারতকে উল্টো শর্ত দিলেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক করতে হলে গঙ্গা চুক্তি সেটা বাস্তবায়ন করতে হবে, বা গঙ্গা চুক্তিতে বাংলাদেশকে বেনিফিট দিতে হবে, পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তো এই যে সমস্যা, এই সমস্যাগুলো কেন হলো? আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর খলিলুর রহমান দিল্লি যাওয়ার পূর্বে ঘটা করে শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা, এটি রং মেসেজ গেছে দিল্লির কাছে। দ্বিতীয়ত 1/11 কুশীলব হিসেবে মাসুদউদ্দিন চৌধুরী এবং মামুন খালেদ, তাদেরকে গ্রেপ্তার করার পরে তাদের কাছ থেকে যে স্বীকারোক্তি আদায় করা হয়েছে বা তারা যে স্বীকারোক্তি দিয়েছেন, যেগুলো পত্রপত্রিকা এসেছে এবং ওপেন সিক্রেট, সেখানে যে সকল কুশীলবদের নাম এসে গেছে তারা বাংলাদেশের সবচেয়ে বড় রুই কাতলা। এই রুই কাতলাগুলো সেই আজকে প্রায় 30-35 বছর ধরে দিল্লির দাস হিসেবে, দিল্লির এজেন্ডা বাস্তবায়নকারী হিসেবে তারা বাংলাদেশে বসে সবসময় ক্ষমতার কলকাঠি নাড়ে। আবার একই সময় এই চক্রটি, এই সিন্ডিকেটটি আমেরিকা এবং ইউরোপ, তাদেরও প্রতিবহী হিসাবে, স্বার্থ রক্ষাকারী হিসাবে, দাবিদার হিসাবে বাংলাদেশে কাজ করে। তো খলিলুর রহমান সাহেবের দিল্লি সফরের আগে শিরিন শারমিন চৌধুরীর গ্রেপ্তার এবং 1/11 কুশীলব হিসেবে খালেদ মামুন এবং মাসুদউদ্দিন চৌধুরীর গ্রেপ্তার, তার সঙ্গে সঙ্গে
যেটাকে আমি বলবো যে সাপের লেচে পা দিয়েছে সরকার, অর্থাৎ ১/১১ সকল কুশীলবের নাম যেভাবে সামনে চলে এসেছে, এতে করে বাকিদেরকেও ধরতে হবে। এবং বাকিদেরকে যদি ধরা না হয়, তাহলে এই যে যে দুজনকে ধরা হয়েছে এটি সরকারের জন্য বুমেরাং হয়ে দেখা দেবে। এদিকে এনসিপি, জামাত, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে যারা সরকারের অংশীদার, তাদের কারোর সঙ্গে সরকারের সম্পর্ক ভালো নয়। খুব দ্রুত তাদের মধ্যে অহিনকুল বা দাকুমরার সম্পর্ক শুরু হয়ে যাবে। এছাড়া আরও যে জিনিস আছে সেটি হলো সরকারের যারা শরিক রয়েছেন সরকারের মধ্যে, তাদের সবার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে গেছে। সরকারের ভিতরে যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত, অর্থাৎ দলীয় নেতাকর্মীদের মধ্যে যে দ্বন্দ্ব সংঘাত, এটিও প্রকট আকার ধারণ করেছে। যারা এমপি হয়েছে, যারা হননি, যারা মন্ত্রী হয়েছেন, যারা হননি, আবার মন্ত্রী হওয়ার পরে যারা ভালো দপ্তর পেয়েছেন অথবা যারা পাননি, দপ্তর পাওয়ার পরে আবার স্বাধীনভাবে কাজ যারা করতে পারছেন তারা, বনাম যারা পারছেন না, এগুলোর মধ্যে মানে দৃশ্যমান যে সকল বিরোধ আমরা দেখতে পাচ্ছি, তাতে করে সরকারের সামনের দিনগুলো মোটেও ভালো যাবে বলে মনে হচ্ছে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।